হিরো, ওদের মিথ্যে বলে কেন? আমি কখন তেলাপোকা থেকে ভয় করেছি? আমরা তো চাচা পূরণ করছিলাম, তাই না? আদিল এবার দীর্ঘশ্বাস টেনে নিয়ে নূরের হাত ধরে তারপর বিছানায় বসালো। তারপর নূরের শাড়ি আঁচলটা ঠিক করে দিয়ে নূরের দুই হাত নিজের হাতে মুঠোয় জড়িয়ে নিয়ে নরম আর শান্ত সুরে বলল আদিল, দেখো অ্যাঞ্জেল, মন দিয়ে আমার কথা শোনো। তোমাকে কে কি বললো সেটা শোনার একদম দরকার নেই। আর না আমাকে খুশি করার জন্য ওই সব করতে হবে তোমাকে। তুমি যেমন, আমি তোমাকে ওভাবেই পেয়ে অনেক খুশি। শুধু খুশি না, অসামান্য খুশি। আর তুমি আমার চাহিদা পূরণ করতে চাও, তাই তো? নূর তখন মাথা উপর নিচে নাড়িয়ে বুঝালো, হ্যাঁ, সে চায়। আদিলও মুচকি হেসে বলল, তাহলে আমার চাহিদা হলো তোমার হাসিতে, তোমার দুরন্তপনায় আর তোমার মাসুম কথায়, তোমার আনন্দে। তুমি এখন যেমন আছো তেমনই থাকলেই আমি খুশি, তাতেই আমার চাহিদা পূরণ হয়ে যাবে। তাই কারো কথায় তুমি নিজেকে বদলাবে না। তুমি যেমন আছো তাতেই ভালো। আর তুমি যদি আমাকে খুশি করতে চাও, তাহলে তুমি নিজেই খুশি থাকবে, তাতেই আমার চাহিদা পূরণ হয়ে যাবে। নূর তখন বাচ্চাদের মতো ঘাড় কাত করে বলল, হ্যাঁ, তাই করব। নূরের উত্তরে আদিল খুশি হয়ে আদিল নূরের কপালে চুমু খেয়ে বলল, যাও, এখন এসব চেঞ্জ করে জামা পরে এসো, তারপর ঘুমাবো আমরা। তোমাকে আমার বুকের মাঝে নিয়ে ঘুমানোটা আমার চাহিদাগুলোর মধ্যে অন্যতম। তাই এখন সেই চাহিদাটা পূরণ করো, ঠিক আছে? নূর তখন মাথা সায় দিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে। নূর উঠে গিয়ে জামা কাপড় পাল্টে এলো। তারপর আদিলের বুকে লেপ্টে ঘুমিয়ে গেল দুজনে পরম শান্তিতে। সকালে লিভিং রুমের সোফায় শুয়েছিল আবির। ঘুম থেকে উঠে আলসামি যেন ছাড়ছে না, তাই সোফায় গা এলিয়ে দিয়ে এক পা নিচে আর অন্য পা সোফার উঁচুর উপর উঠিয়ে দিয়ে এলোমেলো ভাবে শুয়ে আছে, যেন সোফার উপর চাদর মেলে দিয়ে রেখেছে কেউ। পাশেই টেবিলের ওপর থেকে ফোনে টুংটাং মেসেজ ফোনের শব্দে সেদিকে তাকালো আবির। ফোনটা বিহানের চিনতে পারলো তা। বিহান হয়তো ফোনটা রেখে দিয়ে কোন দিকে গেছে। আবির ফোনটা হাতে নিয়ে দেখলো হিয়া মেসেজ দিয়েছে। মেসেজে লেখা আছে, বিহান, কি করছেন? আজকে আসবেন দেখা করতে? মেসেজটা দেখে আবিরের ঠোঁটে বাঁকা হাসি ফুটল, মাথায় কুবুদ্ধি লাফিয়ে উঠল তৎক্ষণাৎ। সেই বিপরীতে মেসেজ পাঠালো, কি করুম প্রেমাত্মা, থুকু প্রিয়তমা, তোমার পীড়িতের নদীতে হাবুডুবু খাইতেছি আমি। এই ভরা যৌবন, এই কাঁচা অঙ্গ পড়ে পড়ে বাসি হয়ে যাচ্ছে। জানেমান, আমি যে তোমার শিকার হতে চাই, এই জ্বালা যে আর সইতে পারছি না। তুমি বাঘিনী হয়ে আমাকে শিকার করে ছিঁড়ে ছুঁড়ে খেয়ে ফেলো। এই যৌবন জ্বালায় ছটফট করছি আমি। আসে জানেমন, আমাকে ফালা করে দাও, খতম করে দাও আমার কাহিনী। আবির মেসেজটা পাঠিয়েই নিজে নিজেই হাসতে লাগলো। তখনই বিহান এসে আবিরের হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে বলল, এই হালা, তুই আমার ফোনে কি করতেছস? কথাটা বলেই আবিরের দিক থেকে চোখটা সরিয়ে নিজের ফোনের দিকে তাকালো। মেসেজটা চোখে পড়তেই বিহান আয় হায় করে উঠল, বলে উঠল, এইগুলো কি পাঠাইছস হারামি? ইয়া তো আমারে মাইরাই ফেলাইব। আমার ঘর সাজানোর আগেই ভাঙা দিলি তুই। বিহান দ্রুত আগে হিয়াকে ফোন দিল ভুল ভাঙানোর জন্য। তবে হিয়া প্রথমে ফোনটা রিসিভ করলো না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলো সে। সাথে সাথে বিহান বলে উঠল, হিয়া, আমার কথা শোনো, এই মেসেজ আমি পাঠাই নাইকা, আমার হারামি বন্ধু পাঠাইছে। ওপাশ থেকে হিয়া বলে উঠল, থাক, আপনাকে আর মিথ্যে বলতে হবে না, আপনারা সব পুরুষই এক। ছি। বিহান তখন উত্তেজিত হয়ে বলল, আরে না না, আমি সত্যি কথা বলতেছি। তোমার বিশ্বাস না হইলে আমি তোমারই দেখাইতেছি, খারাপ। বিহান ভিডিও কল করলো হিয়াকে। তারপর আবিরের কাছে এসে বসে আবিরকে দেখিয়ে বলল, এই যে দেখো, এই খচ্চরটা ওসব লিখে পাঠিয়েছে। বিহান আবিরের উদ্দেশ্যে কথাটা বলে উঠল আবারও, কিরে, তুই কিছু কস না ক্যাল, তুই তো করছস, বল। আবির যেন এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট ব্যক্তি হলো, যেন দুনিয়াদারি কিছুই বোঝে না সে। এমন একটা ভোলাবেলা ভেদ করে আবির বলল আবারও, কি বলেছি আমি? আমি তো কিছুই বলিনি। কিছু কি বলার ছিল আমার? আবিরে এরকম ভোলা ভালা ফেস আর কথা শুনে বিহান খেপে গিয়ে এক হাতে ফোনটা ধরে আর অন্য হাতে আবিরের গলা শক্ত করে পেঁচিয়ে ধরল। তারপর দাঁতে দাঁত পিষে বলল বিহান, ছলা হারামি, কিছু কয় নাই তুই, তাই না? ভালোই ভাবে ক, কি কইতেছস, না হলে তোর বসে বাতি আমি আইজ নিভাই দিমু কইলাম। আবির এবার হাসতে হাসতে বলল, আরে কি বলছি, যা বলছি তোর ভালোর জন্যই তো বলছি। ভাবি থাকতে তোর ভরা যৌবন খালি থাকা হাত থেকে উদ্ধার করতেছি।
কোথায় আমার এত বড় উপকারের বদলে ধন্যবাদ দিয়ে মুখে ফেরা তুলে ফেলবি? তা না, কিসব বলছিস? মানবতা আজ কোথায়? বিহানের দাঁতে দাঁত চেপে বলল, মানবতা উগান্ডার গেছে গা। তুইও যা হেইহানে। এদের কাণ্ড দেখে হিয়া মুখ টিপে হাসল। বুঝতে পারল আবির আসলেই মজা করেছে। ওদের কথার মাঝে নূর এলো সেখানে। ভিডিও কলে হিয়াকে দেখে উৎসুক হয়ে বলল, এই মেয়েটাকে? প্রতি উত্তরে আবির বলল, ভাবি, এটা তোমার হবু যা। নূর তখন কনফিউজ মুখ বানিয়ে বলল, যা? সেটা আবার কি? আবির তখন বলল, ভাবি যা মানে দেবরের বউ। উনি হলো তোমার বিহান দেবরে হবু বউ। প্রতি উত্তরে নূর বুঝতে পেরে বলল, ও তাই, তাহলে আমি কথা বলবো জায়ের সাথে। বিহান ফোন দিল নূরের কাছে, দিয়ে পরিচয় করে দিল হিয়ার সাথে। নূর অনেক হাসি মুখে হিয়ার সাথে কথা বলল। হিয়ারও অনেক পছন্দ হলো নূরকে। বিহানের কাছে সে শুনেছিল নূরের ব্যাপারে। আর সত্যি অবিশ্বাস্য লাগে পৃথিবীতে এখনো এত ভালোবাসা আছে। মানসিক ভারসাম্যহীন নূরকে কতটা ভালোবাসে আদিল। এমন ভালোবাসা দেখে যেন হিয়ারও ভালোবাসতে মন চায়। হ্যাঁ, সেও ভালোবাসতে চায় বিহানকে, আর তার সাথে আগামী জীবনের পথ একসাথে চলতে চায় সে। হিয়ার সাথে কথা বলা শেষে বিহান আবিরকে শুনিয়ে শুনিয়ে নূরকে বলল, ভাবি, আপনার আরও একটা যাচাই? নূর উৎসাহিত কণ্ঠে বলল, হ্যাঁ চাই তো। বিহান তখন বলল, আরেকটা যা কিন্তু আছে, আবিরের কাছে লুকিয়ে আছে। আপনি কোন? আপনার যাকে আয়না দিতে? বিহানের কথা শুনে আবির কপাল কুঁচকে বলল, এই বিহান, কি কর তুই? উল্টা পাল্টা বুঝাস কেন ভাবি রে? ভাবি, ওর কথায় কান দিও না তো, এমনিই বলে ও। বিহান তখন দুষ্টু হেসে বলল, আরে না ভাবি, আজাই আছে। আবির চাইলে অহনি আপনাকে দেখাইতে পারবো। আপনার আরেক যাকে মাগা দেখাইবো না। তাহলে আমার মতো ভালো দেব না তো ও, তাই দেখাইবো না তোমারে। নূর তখন অভিমানী মুখ করে মলিন মুখে বলল, আবির, তুমি ভালো দেব না, আমারে যাও দেখাও না। যাও, কাটি তোমার সাথে। নূর কথা বলবে না তার দেবরের সাথে। আবির পড়ে গেল মুশকিলে। বিহান বাঁকা হাসলো, এবার মজা হবে। আবির অগত্যা নূরের মন খারাপ দেখে বলল, আচ্ছা আচ্ছা ভাবি, রাগ করো না, আমি দেখাচ্ছি। ফলে আবির আহনাকে ভিডিও কল করলো। একটু পর রিসিভ হলো ফোনটা। মাত্র ঘুম থেকে উঠেছে হয়তো আহনা। চুলগুলো এলোমেলো আর চোখগুলো ফোলা ফোলা, মুখটায় ঘুমো ঘুমো টান টান ভাব। আহানা এরকম রূপ দেখে আবিরের নজর যেন থমকেই গেল। আহানা হামি ছাড়তে ছাড়তে বলল, কি হয়েছে? সকাল সকাল ভিডিও কল কেন করেছেন? আহানার কথা শুনে আবিরে ঘোর কাটলো। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে নিয়ে বলল, কেন রে, তুই কি রানী ভিক্টোরিয়ার কাজের বুয়া যে তোকে সকাল সকাল ভিডিও কল করা যাবে না? ভাবরা তো এমন করছিস যেন রাতভর জাতির সঙ্গে স্পিকারের কাজ সামলে বসে আছিস। এমন তাল গাছ সমান মান্যগণ্য সমানধন্য ব্যক্তিকে সকাল সকাল ভিডিও কল করার দায়ে আমার 5,000 বছরের জেল হওয়া উচিত। তোর অহংকার যেন হিমোগ্লোবিতে মিশে গেছে। মাই গড, একে তো এমন পেতনি খালাম্মা পিসাচিনির মতো লুক দিয়ে সামনে আছিস। মাশরুম পোলাপানে পোড়ানটা ফাইলা 2 ভাগ হয়ে যায়নি, এটাই কপাল। খবরদার, এমন পেতনির রূপ নিয়ে কোনোদিনও সামনে আসিস না তো। তবে আবিরে এত এত মহান উক্তিগুলোর বিপরীতে আহানাকে একেবারেই ভাবলেহীন দেখা গেল। যেন তার এসব কিছুই পূর্ব অভিজ্ঞতা আছে, তাই তার কোনো প্রতিক্রিয়াই হয় না। তাই আহানা ভাবলেহীন ভাবে বলল, আমার তো অহংকার আছে, আপনি তো মহানতার দেবতা, তো কৃপা করে বলবেন কেন ফোন দিয়েছেন আপনি? আবি তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলছি, কারণ ছাড়া তোর মতো পেজনিকে ফোন দিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা শোন, আমার কিউট নূর ভাবি তোর সাথে কথা বলবে, নে কথা বল। কথাটা বলেই আবির ফোনটা নূরের কাছে দিল। নূরও তখন হাসি মুখে তার সাথে কথা বলতে লাগলো। আহানাও নূরের ব্যাপারে জানে। নূরকে দেখায় তার এমনিতেও খুব ইচ্ছে ছিল। যাক, এই ফালতু লোকটা ওর কোনো উপকার তো করলো। নূর আর আদিলের ভালোবাসা দেখে সেও মুগ্ধ হয়। মনে ইচ্ছে জাগে এমন কিছু তারও পাওয়ার, কিন্তু তার মনে মানুষটা তো এমন না। সে যে নিষ্ঠুর অপ্রেমিক। আজ বিহান আর হিয়ার বিয়ে। কমিউনিটি পার্টি সেন্টারে স্বল্প পরিসরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও বিহান ঘরোয়াভাবে বিয়েটা করতে চেয়েছিল, শুধুমাত্র নিজেদের কয়েকজন লোক নিয়ে। এমনিতেও আদিল ছাড়া আর তেমন তার কেউ নেই। তবে আদিল তা মানেনি। সে বলে দিয়েছে তার বন্ধু কম ভাইয়ের বিয়ে বলে কথা, এত সিম্পল ভাবে হতে দেবে না। তাই তো সব আয়োজন আদিল নিজেই করেছে।
কমিউনিটি সেন্টারে বিউটি পার্লারের লোক আনা হয়েছে বধূকে সাজানোর জন্য। হিয়াকে সাজাচ্ছে তারা। তা দেখে নূরেরও শখ হয়েছে, সেও সাজবে ওদের মতো। তাই নূরও সাজতে বসেছে তাদের কাছে। সাজা শেষে নূর আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে দেখলো। লেহেঙ্গাটা ধরে আয়নার সামনে খুশি মনে ঘুরতে ঘুরতে দেখতে লাগলো। হিয়া তখন পাশ থেকে বলল, অনেক সুন্দর লাগছে তোমায় ভাবি। নূর তখন প্রফুল্ল চিত্তে হেসে বলল, তাই? তাহলে আমি হিরোকে দেখিয়ে আসি। হিয়া তখন বলল, হ্যাঁ ভাবি, যাও দেখিয়ে আসো। নূর উচ্ছ্বসিত মনে সাজানোর রুম থেকে বাইরে বেরিয়ে এসে আদিলকে খুঁজতে লাগলো। আদিল স্টেজের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল তখন। তাকে দেখতে পেয়ে নূর খুশি মনে এগিয়ে গেল সেদিকে। নূর আদিলের সামনে দাঁড়াতেই আদিলের সমস্ত ইন্দ্রিয়ক্রিয়া যেন থেমে গেল। নজরে জমিতে হলো অপরিসীম মুগ্ধতার বর্ষণ। ফোনের অপর পাশে ব্যক্তি এদিকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, সেদিকে যে খেয়াল নেই আদিলের। নূর তার সামনে হাসি মুখে লেহেঙ্গা ধরে এদিকে ওদিকে নাচিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখো হিরো, দেখো আমাকে কেমন লাগছে। তখনও আদিলের অপলক দৃষ্টি নূরের দিকে, ঠোঁটে মুগ্ধময় হাসির রেখা। কানে ধরে রাখা ফোনটা কেটে দিয়ে নূরের প্রতি সকল মনোনিবেশ করলো আদিল। আদিল নূরে আরো কাছে এগিয়ে এসে গালে হাত রাখলো, মাথা ঝুঁকিয়ে কপালে চুমু এঁকে নিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, তুমি তো আমার পরী, আমার অ্যাঞ্জেল। তাই তো পরীর মতো লাগছে আমার নূর সোনাকে, একদম পুতুল রানীর মতো। আদিলের প্রশংসায় খুশি হয়ে আহ্লাদে হাসি হাসলো নূর। বিহানও রেডি হচ্ছে শেরওয়ানি পরে। পাশেই আবির হেল্প করছে ওকে, যদিও হেল্প কম করছে, দুষ্টুমিটা বেশি করছে। এই যেমন বিহানের উদ্দেশ্যে বলছে আবির, শোন, এখনো সময় আছে, পেছনে গেট দিয়ে ভাইগা যা। নারী জাতির হাতে কুরবান হওয়ার থেকে বাঁচার এখনো একটা সুযোগ আছে, কিন্তু শাদী হয়ে গেলে পরে আর কোনো রাস্তাই পাবি না। বিহান তখন রেডি হতে হতে বলল, আবির, তোর গরু মার্কার সাজেশান তোর কাছেই রাখ হালা, ভাগুম কেলা আমি তো বহুত খুশি। আবির তখন বলল, তোর ইচ্ছে, আমি তো তোকে বাঁচাতেই চেয়েছিলাম, ভালোর তো কোনো দামই নেই, যা মর গিয়ে। পরে আমার সামনে কাঁদতে আসিস না, তখন দেবো তোকে একটা লাথি মেরে। বলেই মিছে রাগ দেখিয়ে বেরিয়ে গেল আবির। একটু পরে বিয়ের আসর অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমন্ত্রিত মেহমানও এসে পড়েছে। বিহান আর হিয়ার বিয়ে পড়ানো শেষে তাদের স্টেজে বসানো হয়েছে। হিয়া খেয়াল করলো বিহান কেমন লাজুক হাসছে। তা দেখে সেও মুখ টেপে হেসে বলল, তুমি এমন ভাব করছো যেন তুমি নতুন বউ, এত লজ্জা তো নতুন বউ পায় না। বিহান তখন লজ্জা পেয়ে বলল, ও আসলে প্রথমবার বিয়া করতেছি তো, তাই একটু আর কি, মাকা চিন্তা কইরো না, পরের বার আর শরম করব না, অভ্যাস হইয়া যাইব গা। হিয়া তখন চোখ গরম করে তাকিয়ে দাঁত কিরমির করে বলল বিহানকে, তুমি কি কইলে? আরো কয়বার বিয়ে করতে চাও তুমি? বিহান তখন মজা করে বলল, আরে আমি তো মজা করতেছি। হিয়া তখন বলল, মজাতেও এমন কথা বলবে না, না হলে তোমার এমন হাল করব জীবনে মজা নামও তুমি মুখে আনবে না। বিহান তখন বিড়বিড় করে বলল, আপনি তো তাহলে সত্যি কথাই কইছিল, মায়া মানুষ বহুত খতরনাক দেখতাছি। এদিকে আবির তো আছে ধান্দায়। হিয়ার কয়েকটা কাজিন বোনেরা এসেছে, তাদের মাঝে একটা মেয়েকে তাক করলো আবির। মেয়েটা শিফন জর্জেটে শাড়ি পরেছে, সিম ফিগারে হটনেস ছড়াচ্ছে যে। আবির বাঁকা এসে এগিয়ে গেল মেয়েটির কাছে, মেয়েটির পাশে চেয়ারে বসলো। তারপর বলল, আচ্ছা আপনার বাবার কি কয়লা ফ্যাক্টরি আছে? মেয়েটা তখন ভুকুচকে বলল আবিরকে, না তো, কেন বলুন তো? আবির তখন বলল, তাহলে এমন হট প্রোডাক্ট উৎপাদন করলো কিভাবে? আপনাকে তো বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ করলে বিদ্যুৎ ওভারলোড হয়ে যাবে দেশে। মেয়েটি তখন আবেদনীয় হেসে বলল, নট ব্যাড, ইউনিক প্ল্যাটেশন।